নমস্কার, এই মুহূর্তে দেখছেন আজকের বিশেষ সংবাদ। আপনাদের সঙ্গে আমি আছি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের সবথেকে গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলো। প্রথমেই আন্তর্জাতিক খবর। ১৩ বছর পর ঢাকা সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশি সেনা কর্মকর্তা আটক। জাতীয় খবর এবার দেখে নিই। নতুন বিলে প্রধানমন্ত্রী পদ অন্তর্ভুক্ত করার জন্য নরেন্দ্র মোদীর চাপ। ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির উদ্যোগ। এবার দেখে নিই রাজ্যের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা স্থগিত, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় ঘিরে বিতর্ক। সংসদীয় বিশৃঙ্খলার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিযোগ কিরেন রিজিজুর। সন্দেশখালী কাণ্ডে সিবিআইয়ের স্ক্যানারে তৃণমূল নেত্রী সবিতা রায়। ফুটপাতে অপরাধ দমনে লালবাজারের বিশেষ নজরদারি। 2022 সালের টেট পরীক্ষার্থীদের তথ্য ফাঁস। 4 লক্ষ বাংলাদেশিকে পুশব্যাগের দাবি শুভেন্দু অধিকারীর। এই ছিল আজকের খবরের শিরোনামগুলি। বিস্তারিত খবর দেখতে আমাদের সঙ্গেই থাকুন। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা স্থগিত, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে ঘিরে বিতর্ক। এই মুহূর্তে দেখছেন দেশ থেকে একটি বড় খবর। সম্প্রতি বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে তাদের স্নাতকোত্তর পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়ায় রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কারণ এই পরীক্ষাটি ছিল 28 আগস্ট, যে দিনটি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে শিক্ষার্থীদের অনুরোধ এবং এই দিনে গণপরিবহনের সম্ভাব্য সমস্যার কারণে পরীক্ষাটি 30 আগস্টে স্থানান্তরিত করা হয়েছে। এই সিদ্ধান্তটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবস্থানের ঠিক বিপরীত, যারা একই দিনে পরীক্ষা পিছাতে অস্বীকার করেছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত প্রায় 30,000 শিক্ষার্থীর প্রস্তুতি এবং ভবিষ্যতের কথা উল্লেখ করে পরীক্ষা অপরিবর্তিত রাখার পক্ষে অনড় ছিলেন। এই ভিন্নমুখী পদক্ষেপের পর রাজনৈতিক মহলে আলোচনা বা সমালোচনা শুরু হয়েছে। বিরোধীরা, বিশেষ করে বিজেপি এবং সিপিএম, অভিযোগ করেছে যে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় তৃণমূলের নির্দেশে চলছে এবং শিক্ষা ব্যবস্থাকে রাজনীতিকরণ করা হচ্ছে। অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কাজ করার অভিযোগ এনেছেন। এই ঘটনায় রাজ্যের শিক্ষা ব্যবস্থায় রাজনৈতিক প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। সংসদীয় বিশৃঙ্খলার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিযোগ কিরেন রিজিজুর। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সম্প্রতি একটি চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন। তিনি বলেছেন যে সংসদ ভবনে চলমান বিশৃঙ্খলার পেছনে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিজিজু দাবি করেছেন যে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্যরা কলকাতা থেকে পাওয়া সরাসরি নির্দেশে কাজ করছেন এবং এর মাধ্যমে সংসদে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তিনি আরও বলেন যে সংসদ সদস্যদের একটি সাংবিধানিক সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ এবং বিলের অনুলিপি ছিঁড়ে ফেলার ঘটনাটি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তাদের হঠাৎ করে পরিকল্পনা পরিবর্তনের ফল। এই অভিযোগগুলি রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে, যেখানে কেন্দ্র ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের মধ্যে সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠছে। যদিও তৃণমূল কংগ্রেস এখনও এই অভিযোগের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে আশা করা হচ্ছে যে এই ঘটনার রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে। সন্দেশখালী কাণ্ডে সিবিআইয়ের স্ক্যানারে তৃণমূল নেত্রী সবিতা রায়। সন্দেশখালী মামলার তদন্তে এবার তৃণমূল কংগ্রেস নেত্রী সবিতা রায়কে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার তদন্তে সিবিআই প্রায় 3 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে। উল্লেখ্য, এই হামলা হয়েছিল 2024 সালের 5ই জানুয়ারি, যখন ইডি শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতি মামলার তদন্তে গিয়েছিল। সবিতা রায়, যিনি শেখ শাহজাহানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত, তিনি দাবি করেছেন যে এই হামলার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে তার নাম এই মামলায় জড়ানো হচ্ছে। সিবিআইয়ের এই পদক্ষেপ রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল ফেলেছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এই ঘটনা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সন্দেশখালীর রাজনৈতিক পরিস্থিতিকে নতুন মোড় দিতে পারে। নতুন বিলে প্রধানমন্ত্রী পদ অন্তর্ভুক্ত করার জন্য নরেন্দ্র মোদীর চাপ। সম্প্রতি একটি নতুন সংবিধান সংশোধনী বিলে দেশজুড়ে রাজনৈতিক মহলের আলোচনা শুরু হয়েছে। এই বিল অনুযায়ী যদি কোনো মন্ত্রী দুর্নীতি বা অপরাধের কারণে গ্রেপ্তার হন এবং 30 দিনের বেশি সময় ধরে জেলে থাকেন, তাহলে তার মন্ত্রিত্ব চলে যাবে। এই আইনটি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সহ সবার জন্য প্রযোজ্য। শুরুর দিকে এই বিলের খসড়ায় প্রধানমন্ত্রীর পদ অন্তর্ভুক্ত ছিল না, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর দেওয়া তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই এর বিরোধিতা করে বলেন যে প্রধানমন্ত্রীও দেশের একজন সাধারণ নাগরিক এবং তার জন্য কোনো বিশেষ সুরক্ষার প্রয়োজন নেই।
এরপরই বিলের খসড়ায় প্রধানমন্ত্রীর পদ অন্তর্ভুক্ত করা হয়। যদি এই বিলটি আইনে পরিণত হয় তবে এটি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক বিরাট পরিবর্তন নিয়ে আসবে, কারণ এর ফলে আইনের ঊর্ধ্বে কেউ থাকবেন না এবং দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া আরও অনেক সহজ হয়ে যাবে। ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির উদ্যোগ। এই মুহূর্তে দেখছেন দেশ থেকে একটি বিরাট বড় খবর। ভারত নিজস্ব প্রযুক্তিতে পঞ্চম প্রজন্মের অর্থাৎ 5th জেনারেশন উন্নত যুদ্ধবিমান তৈরির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এই প্রকল্পের নাম অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট বা AMCA বা এমকা। এই বিমানটির প্রধান বৈশিষ্ট্য হল স্টেলথ প্রযুক্তি, যা এটিকে শত্রুপক্ষের রাডারে অদৃশ্য থাকতে সাহায্য করবে। এছাড়াও বিমানটিতে থাকবে সুপার ক্রুজ ক্ষমতা, অর্থাৎ আফটার বার্নার ছাড়াই শব্দের চেয়ে দ্রুত উড়তে পারা, সেন্সার ফিউশন এবং AI ভিত্তিক ইলেকট্রনিক পাইলট ব্যবস্থা। এটিতে অভ্যন্তরীণ অস্ত্র রাখার ব্যবস্থাও থাকবে, যা এটার স্টেলথ ক্ষমতা আরও অনেক গুণ বাড়িয়ে দেবে। এই প্রকল্পটি ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা অর্থাৎ DRDO এবং ফরাসি সংস্থা সাফরানের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে। ফরাসি সংস্থার সঙ্গে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ভারতেই এই যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করা হবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন যে 2027 সালের মধ্যে এর প্রোটোটাইপ তৈরি হবে এবং 2036 সালের মধ্যে এটি ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত করার সম্ভাবনা রয়েছে। এই প্রকল্পটি ভারতকে প্রতিরক্ষা প্রযুক্তিতে স্বনির্ভর করে তুলবে এবং সামরিক ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। ফুটপাতে অপরাধ দমনে লালবাজারের বিশেষ নজরদারি। এই মুহূর্তে উঠে আসে রাজ্যের থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। সম্প্রতি কলকাতা পুলিশ ফুটপাতে অপরাধ দমনে নজরদারি বাড়ানোর জন্য একটি নির্দেশিকা জারি করেছে। লালবাজারের পক্ষ থেকে নগরপাল মনোজ ভার্মার মাসিক অপরাধ দমন বৈঠকে পুলিশ কর্মকর্তাদের এই বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ অনুযায়ী পুলিশকে ফুটপাতগুলিতে বিশেষ করে রাতের বেলায় নজরদারি বাড়াতে হবে, পাশাপাশি কারা নিয়মিত ফুটপাতে থাকছেন সে বিষয়েও খোঁজ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল ফুটপাতে অপরাধমূলক কার্যকলাপ রোধ করা এবং শহরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা। 2022 সালের টেট পরীক্ষার্থীদের তথ্য ফাঁস। এই মুহূর্তে দেখছেন রাজ্যের থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ফের উঠেছে এক বড় প্রশ্ন। সম্প্রতি 2022 সালের প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রায় 1.5 লক্ষেরও বেশি পরীক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গেছে একটি অজানা ওয়েবসাইটে। এই চাঞ্চল্যকর ঘটনায় অভিযোগ উঠেছে যে কোনো সরকারি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই একটি তৃতীয় পক্ষের ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীদের নাম, রোল নাম্বার এবং অন্যান্য গোপনীয় তথ্যসহ সার্টিফিকেট ডাউনলোড করা যাচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো প্রাথমিক শিক্ষা পর্ষদ এই তথ্য ফাঁস সম্পর্কে কিছুই জানত না। বারবার নিয়োগ সংক্রান্ত দুর্নীতি এবং ডিজিটাল জালিয়াতির ঘটনায় চাকরি প্রার্থীদের মধ্যে গভীর হতাশা এবং অবিশ্বাস তৈরি হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক বিতর্কও নতুন মাত্রা পেয়েছে। বিরোধী দলগুলো এর পেছনে প্রশাসনিক ব্যবস্থার চরম গাফিলতিকে দায়ী করছে। এই তথ্য ফাঁস রাজ্যের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা এবং সাইবার সুরক্ষার দুর্বলতাকে আবারও সামনে নিয়ে এসেছে, যা ভবিষ্যতে আরও গুরুতর প্রশ্নের জন্ম দিতে পারে। 4 লক্ষ বাংলাদেশিকে পুশব্যাকের দাবি শুভেন্দু অধিকারীর। এই মুহূর্তে দেখছেন কলকাতা থেকে একটি বিশেষ খবর। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি এক চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি বলেছেন যে ভারত সরকার এবং BSF 4 লক্ষ অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। তিনি এই কাজের জন্য কেন্দ্রীয় সরকার ও BSFকে ধন্যবাদ জানিয়েছেন। শুভেন্দু অধিকারীর মতে এই পুশব্যাক মূলত গুজরাট, হরিয়ানা এবং দক্ষিণের রাজ্যগুলি থেকে হয়েছে, যার মধ্যে মহারাষ্ট্র থেকে সবথেকে বেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। তিনি অভিযোগ করেন যে রাজ্যের শাসক দল ভোট ব্যাংকের স্বার্থে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে এবং সীমান্ত বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি কেন্দ্রীয় সরকারকে দিচ্ছে না। এই মন্তব্যের রাজনৈতিক তাৎপর্য হলো এর মাধ্যমে তিনি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তার মতো একটি স্পর্শকাতর ইস্যুতে অসহযোগিতার অভিযোগ তুলেছেন। আসন্ন নির্বাচনের আগে এই ইস্যুটিকে তিনি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন। 13 বছর পর ঢাকা সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। 13 বছর পর প্রথমবার কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ইসাক দারের ঢাকা সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই সফরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মোট 5টি সমঝোতা স্মারক এবং একটি চুক্তি সই হয়েছে। গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে ভিসা বিলোপ চুক্তি। দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা বিলোপ করা হয়েছে।
বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। সাংস্কৃতিক ও শিক্ষাগত সম্পর্ক, সংস্কৃতি বিনিময় কর্মসূচি এবং শিক্ষা গণমাধ্যম ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য সমঝোতা হয়েছে। যদিও এই সফরকে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, তবে ৭১-এর যুদ্ধকালীন অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য এখনও বিদ্যমান। তবে উভয় পক্ষই পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার ভিত্তিতে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে। ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশি সেনা কর্মকর্তা আটক। সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের একজন সেনা কর্মকর্তা আফরুজ্জামানকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় বিএসএফ আটক করেছে। জানা গেছে, আফরুজ্জামান শেখ হাসিনা সরকারের অধীনে একজন সেনাবাহিনীর সচিব এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের এসিপি পদে ছিলেন। বাংলাদেশে ইউনূস সরকার ক্ষমতায় আসার পর তিনি আত্মগোপন করেন এবং প্রাণ বাঁচাতে ভারতে পালানোর চেষ্টা করেন। ঘূর্ণিঝড় এবং বৃষ্টির সুযোগ নিয়ে তিনি হাকিমপুর সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। সেই সময় ১৪৩ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাকে আটক করে। তাকে স্বরূপনগর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং তার থেকে পাওয়া নথিগুলো ভারতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এই ঘটনাটি বাংলাদেশের হাই কমিশনারকেও জানানো হয়েছে। বর্তমানে তাকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।